আসসালামু আলাইকুম। আশা করি সবাই চমৎকার ভালো আছেন। আজকে কয়েকদিন ধরে বেশ হচ্ছে সুন্দর একটা মোমেন্ট কিন্তু যাচ্ছে সবার। এবং দেখেন যে আশেপাশে আপনি লক্ষ্য করে দেখবেন, বছরের কিছু সময় আছে মানুষজন খুব মানে হেলদি লাইফস্টাইল লিড করে, কিংবা মানুষজন খুব আহ, ভালো থাকে, একজন আরেকজনের সাথে বিহেভিয়ার ভালো করে, মাথা ঠান্ডা থাকে। এবং সব কিছুর পিছনে আপনি দেখবেন যে একটা কাম অ্যান্ড সুদিং ভাইব আছে। এটার পিছনে রিজন হচ্ছে আমার কাছে মনে হয়, রিসেন্ট হচ্ছে রিয়েলাইজেশন থেকে বুঝলাম যে এই যে দেখেন ওয়েদারটা কত সুন্দর। ওয়েদার গত কয়েকদিন ধরে এত সুন্দর একটা আবহাওয়া যাইতেছে যে খুব বেশি এসি চালানো লাগে না, রাতে ঘুম ভালো হইতেছে, শীত শীত একটা ভাইব আছে, কিন্তু একজাক্টলি শীতকালের ভাইব না, বরং আপনি আরাম করে ঘুমাইতে পারবেন। তো ব্যাপারটা দেখেন যে যখন আপনি আরাম করে ঘুমাচ্ছেন, আপনার বাসার মেম্বাররা আরাম করে ঘুমাইতেছে, আপনার অফিসের বস আরাম করে ঘুমাইতেছে, আপনি যে রিক্সাতে করে যাচ্ছেন সেই রিক্সাওয়ালা আরাম করে ঘুমাইতেছে, দোকানদার আরাম করে ঘুমাইতেছে। এরকম প্রত্যেক দিন যাদের সাথে কানেক্টেড হচ্ছেন, সেই সব কানেকশনের সাথে জড়িত যে মানুষগুলো আছে, তারা যখন আরাম করে ঘুমায় তখন কনফ্লিক্ট খুব কম বাধে, তখন কনফ্লিক্টের চান্সেস অনেক কমে আসে। তো এই যে ওয়েদার, পরিবেশ, পরিস্থিতি, এগুলো যে আমাদের লাইফের একটা বড় অংশ, এইটা আমরা অনেকেই জানি, কিন্তু আমরা রিয়েলাইজেশনটা সেভাবে করি না। কিংবা যেগুলো আমাদের কন্ট্রোলে আছে সেই জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারি না। মানে যার কারণে হয় কি যে ডোমেস্টিক ভায়োলেন্স তৈরি হয়ে যায়। ডোমেস্টিক ভায়োলেন্স বলেন, অফিসে বাজে বিহেভিয়ার বলেন, এক্সপিরিয়েন্স বলেন, সব কিছুর পিছনে এই পরিবেশ, পরিস্থিতি, ওয়েদার, এগুলো একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। তো আজকের এই লাইভে আমি ডোমেস্টিক ভায়োলেন্স প্লাস এই স্ট্রেস, এইগুলোর মানে কিভাবে আসলে অ্যাভয়েড করা যাইতে পারে, কিংবা কিভাবে আপনি এইগুলো সিচুয়েশন অ্যাভয়েড করবেন তা নিয়ে করবো। তো আজকে সকালে উঠাই আমি একটা ভিডিও দেখলাম। মানে আমি সাধারণত ফেসবুকে তো আমার নাই, আমার অ্যাপই নাই, আমার মেসেঞ্জার নাই। আমি ফেসবুকে আমার যত স্ট্যাটাস দিই, আপনারা দেখে ভাবতে পারেন আমি মনে হয় ফেসবুকে অনেক সময়, আমি মোটেও ফেসবুকে বেশি সময় কাটাই না। আমি ধরেন সারাদিনে 5 to 10 মিনিটস সর্বোচ্চ ফেসবুকে কাটাই। এবং এই 5 to 10 মিনিটসের মধ্যে 5 to 10 মিনিটসে আমি ধরেন স্ট্যাটাস দিয়ে শেষ, এবং স্ট্যাটাসে কমেন্ট কি আসলো কি আসে সেইগুলো আমার দেখা হয় না। মানে ইনফ্যাক্ট হচ্ছে গত 1.5-2 মাস ধরে আমি লার্নিং বাংলাদেশের ফেসবুক পেজ থেকেও আমার সেরকম যাওয়া হয় না, কিংবা আমাদের যে বিজনেসগুলো আছে সেগুলোর পেজও অতটা যাওয়া হয় না। তো যেটা বলতেছিলাম যে আজকে সকালে ঢোকার পরে অনেক দিন পর মনে হলো আমি প্রথম 10-10 মিনিট সময় দিয়ে দিলাম একটা কেস দেখে, যে একটা পশ্চিমবঙ্গের একটা লোক, সে তার ওয়েব ক্যামেরা চালু করা, তার ওয়াইফাই সাথে তাকে মারতেছে। মারতেছে যে আসলে বলা ঠিক হবে না, খুব বেশি যে মারতেছে তাও না, মানে এমন মাইর দিতেছে যে ধরেন মাসাজ করার মতো, বুঝছেন? কিন্তু আবার অত যে চিল্লাচিল্লি করতেছে তা না, মানে একটা আছে না বিরক্তিকর চিল্লাচিল্লি, বলতেছে যে এরকম যে ফোন দে, ফোন নাম্বার, তোর মাকে ফোন লাগা। ওদের ভাষা তো একটু অন্যরকম, বাংলাদেশের মতো না। তো পাসওয়ার্ড দে, এরকম করে মানে অনেকগুলো ভিডিও সে। পরে আমি তো আবার একটা ভিডিও দেখে আসলে মন শান্ত করতে পারি না, তো আমি আরো দুইটা ভিডিওর কিছু ক্লিপ দেখলাম। এবং দেখলাম কি ওর একটা ছোট, ওনাদের একটা ছোট বেবি আছে, এই 4-5-6 বছর হবে, 4-5 বছর হবে। ও ওই মারার মধ্যে দিয়ে এরকম এরকম করে আসলো, দেখলাম হচ্ছে নাচতে নাচতে। তো আয়সা এর মধ্যে ওর যেই ওর যে মা, ছোট বাচ্চার মা, তো বাপরে মারতেছে, করতেছে "এই তোর বাপের মোবাইল বের করে", এরকম কিছু। তো মোবাইল আবার বাপ 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 বলতেছে, এই বা খোকা বা বের করিস না মোবাইল, এরকম। তো তোর মা আমাকে মারতেছে, এরকম। তো মা আবার বলতেছে, এই বের কর, তোর বাপ আমাকে আগে মারছে, এরকম কিছু। তো ব্যাপারটা হচ্ছে যে পুরা মনে হবে যে একটা সুইট মেমোরিজ, কিংবা একটা, যদি অতটুকু ক্লিপ আপনি যদি দেখেন যে যে বাচ্চাটা যে নাচতে নাচতে আসলো, বাচ্চা বললো, কারণ মারতেছেও খুব ডেঞ্জারাস ভাবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, লোকটা এই যে দেখেন অনলাইনে আইসা জিনিসটাকে করলো, এখন এইটা তো আর মানে এই জিনিসটা কিন্তু পাবলিকলি জিনিসটা ছড়াই দিল, এবং লোকটার এরপরেও ভিডিও আপলোড করছে, লিখছে যে আমার কাছে এরকম, আমি ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আছি, পড়তেছি। তা আমি যাই দেখলাম যে আচ্ছা, বাংলাদেশের মানুষ কেস যেহেতু না, দেশের বাইরের কেস, দেখি কমেন্টে মানুষ কি বলতেছে। কমেন্টে অ্যাজ লাইক বাংলাদেশের মতোই মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলতেছে ভাই এই পুলিশে যান, এই করেন। আবার কেউ কেউ বলতেছে ভাই পাসওয়ার্ড দিয়ে দিলেই তো হয়, পাসওয়ার্ডের ইয়া
এক মোবাইলের পাসওয়ার্ডের জন্য এরকম করতেছেন, কিছু নিশ্চয়ই কিছু আপনার আছে মোবাইলে এরকম। গালিগালাজ নাই, কিন্তু এই টাইপের দ্বৈত হচ্ছে কথাবার্তা আছে। তো ব্যাপারটা হচ্ছে কি দেখেন, আমি লোকটার মানে এটা করা ঠিক হয়নি, স্টকিং করা শুরু করলাম এবং দেখলাম যে ওনার প্রোফাইলে যে কিছু প্রোফাইল আগানোর পরে দেখলাম ওয়াইফের সাথে ছবি, বাচ্চার সাথে ছবি। আরেকটা প্রোফাইল পিকচারে দেখলাম যে ওয়াইফ সমুদ্র পাড়ে ওনার নাম লেখা রাখছে, সেটা সুন্দর করে ছবি তুলে দেওয়া। তা আমার কাছে মনে হলো যে দেখেন, এই সিচুয়েশনগুলো এরকম কিন্তু আর থাকবে না। থাকবে না এই কারণে যে দেখেন জিনিসটা পাবলিকলি হয়ে গেল। কালকে রব ভাইয়ের একটা, মানে রব ভাই হচ্ছে এআই দিয়ে কন্টেন্ট বানায়, খুব পরিচিত একজন ফেস বাংলাদেশের। তো রব ভাইয়ের একটা ভিডিও আমার কাছে খুব ভালো লাগছে। কালকে রব ভাই একটা ভিডিও দিচ্ছে যেখানে দুইজন, একটা ছেলে একটা মেয়ে খুব মারামারি মানে ঝগড়াঝাটি করতেছে। এমন সময় ওই তাদের সামনেই উপর থেকে একটা ধূমকেতু পড়ছে, ওই সাগর মানে ব্রিজের পাড়ে যে লেক আছে, লেকের ওখানে তো পানি একদম উপচে আইসা তাদেরকে পড়তেছে আস্তে আস্তে। তো যখন ওরা ঝগড়া করতেছিল, ওরা যখন দেখলো যে পানির তোয়ার আসতেছে তাদের দিকে, মানে সারা মিলি সেকেন্ডে বুঝা গেছে যে তাদের হাতে সময় নাই। তো দেন হচ্ছে তারা কিন্তু আবার জড়ায় ধরছে নিজেদেরকে। তো ব্যাপারটা হচ্ছে কি যে দেখেন, এই যে যাদের ভিডিও দেখলাম, ওরা যদি জানে যে, জানে না, ওরা তো নিশ্চিত দুইজনই মারা যাবে, আমিও মারা যাব, আপনারা যারা লাইভ দেখতেছেন তারাও মারা যাবেন, এটা একদম সত্যি কথা। তো কিন্তু কখন মারা যাবো আমরা তো জানি না। তো এখন ব্যাপার হচ্ছে, যেই মানুষগুলো ভিডিও দেখলাম, ফরশিওরই ফ্যামিলির 3টা মেম্বারই মারা যাবে, হয়তো বা 100 বছর, সর্বোচ্চ 100 বছর বাঁচবে। এখন যেদিন মৃত্যুটা হবে, যেদিনই হোক, ওই দিনের কথা যদি একবার চিন্তা করে, ফর শিওর কেউ আসলে এই ধরনের কাজ করবে না। ইনক্লুডিং যে লোকটা হচ্ছে মাইরে এখন খাইতেছে মহিলার কাছ থেকে, ওয়েব ক্যাম চালু করে রাইখা হচ্ছে শেয়ার করলো, উনিও যদি দেখে যে মহিলাটা মারা গেছে, মহিলাটার মৃতদেহ, শবদেহ পুরাইতেছে কিংবা কিছু, পাশে বেবি দাঁড়াচ্ছে, ইভেন আল্লাহ মাফ করুক যে ধরেন ওই বেবিটা মারা গেছে, বেবির পাশে দুইজন দাঁড়ায় আছে, আমার মনে হয় না লোকটাও হচ্ছে ভিডিও করে এটা ছাড়তো, বুঝছেন? তো ব্যাপারটা হয়েছে কি, এখানে অবশ্যই ডোমেস্টিক ভায়োলেন্সের এগেনস্টে কথা বলতে হবে, অবশ্যই এটা প্রতিকার করতে হবে, অবশ্যই হইতেছে এটা চলতে দেওয়া যায় না কখনো। মুখ বুজা থাকলে জিনিসটা আরো খারাপ। কিন্তু আমরা নিজেরা কতটা সব দিক থেকে, মানে দায়ী বলবো না, কতটা হচ্ছে ইনভলভ থাকি এইসব বিষয়ে, সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। ফর এক্সাম্পল, এই লোকটার কাছে যে ফোন চাইতেছে, কিছু কমেন্ট আসছে এরকম যে ভাই ফোনের পাসওয়ার্ড দিয়ে দেন। And হ্যাঁ, অবশ্যই উনি ভয়েস তো রেজ করবেই, কিন্তু অ্যাট দ্য প্রাইভেসি ওনার থাকতেই পারে। কিন্তু ব্যাপার হচ্ছে দেখেন, আমরা কতটা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছি যে একটা স্মার্টফোনের জন্য আমরা নিজেরা নিজেদের প্রিয় মানুষজনের সাথে মারামারি কাটাকাটি করতেছি। হ্যাঁ, অবশ্যই পাসওয়ার্ড চাওয়া কোনোভাবে হয়তো বা উচিত না। আবার অন্যদিকে লোকটাও যে পাসওয়ার্ড দিচ্ছে না সেটাও তার প্রাইভেসির বিষয়, কিন্তু মানে এত প্রাইভেট হয়ে গেল জিনিসগুলো যে আহ, আমি স্মার্টফোন দিচ্ছি না কিংবা কিংবা এত কি করতেছি যার কারণে আমি কোনো পয়েন্ট করতেছি না, জাস্ট বলতেছি আর কি। তো ব্যাপার হচ্ছে কি, আমরা যদি এরকম মানে ওপেন থাকি, ধরেন আমার কাছে স্মার্টফোনই নাই, ধরেন আমার কাছে কোনো স্মার্টফোন নাই, ধরেন আমার কাছে এই ল্যাপটপটা নাই, আমার তো ওই রিলেটেড কোনো ইস্যুজই হচ্ছে আমার রেইজ হবে না, তাই না? আমি বলতে পারবো এটা কি সম্ভব আদৌ এই জিনিসগুলো? আমার ওয়াইফের বড় ভাই আবিদ ভাই কিন্তু অলরেডি বান্দরবন চলে গেছে, বান্দরবন চলে গেছে 1 বছরের বেশি। আমার ওয়াইফ এবং আমার ওয়াইফের লোকজন বাসার লোকজন ভাবছে যে আবিদ ভাই যা থাকতে পারবে না, বলছে আরে 3 মাস গেছে, 3 মাসের জায়গায় তখন 3 মাস পার করে ফেলছে, বলছে আরে 6 মাস আইসা পড়বে বেশ। এই 1 বছরের মতো হয়ে গেছে অলরেডি। এবং আমার শাশুড়ি যা এবার ঈদও করছে হচ্ছে বান্দরবনে, এবং উনি বান্দরবনে খুব ভালো আছে। আমি নিজে আমার অফিসের টিম মেম্বারদেরকে নিয়ে যায় থাকছিলাম, উনি জেনারেটর টেনারেটর নিয়ে, ওনার একটা কুকুর নিয়ে আসছিল ইন্ডিয়া থেকে, সেটা নিয়ে খুব ভালো আছে, এবং ওনার ওয়াইফও যাচ্ছে আসতেছে এরকম, মানে একটা পিসফুল লাইফ। এবং রিসেন্ট টাইমসে যখন ওনার সাথে দেখা হয়েছে, মনে হচ্ছে যে ওনার লাইফ মানে বয়স কমে গেছে, বুঝছেন, একদম বয়স কমে গেছে। তো এই যে রাঙামাটি আমি গেলাম, রাঙামাটি যায়, রাঙামাটির আকাশে দেখি যে তারা রাত্রের বেলা, বুঝছেন, আর বিশাল তারা, মানে চাঁদ তো আছেই, চাঁদ তো ঢাকা থেকেও দেখা যায়, কিন্তু আকাশ জুড়ে হচ্ছে তারা। তো তখন ওই রাজীব ভাইয়ের সাথে কথা বলতেছিলাম,
যে ভাই এই চাঁদ তো দেখি আমরা, কিন্তু তারা কিন্তু দেখা যায় না ঢাকার আকাশ থেকে, বুঝছেন? দেখেন ব্যাপারটা হচ্ছে কি, দেখেন ঢাকাতে আমরা আছি যারা, আমরা কিন্তু নিজেদের চয়েসে আছি, এবং ঢাকাতে আছি জীবন বদলানোর মানে টার্গেট নিয়ে, তাই না? কিন্তু জীবন বদলানোর টার্গেট নিয়ে যে ঢাকায় আছি, জীবন বদলাইছে ঠিকই, কিন্তু পজিটিভ ওয়েতে বদলাইছে না নেগেটিভ ওয়েতে বদলাইছে, এবং বদলাইলেও সেটাতে যে ট্র্যাপে আমরা পড়ে গেছি এটা কিন্তু আমরা বুঝি না, ইনক্লুডিং মি, আমি আমার কথাই বলতেছি, যে আমরা যে যার অবস্থানে আছি সেইখান থেকে এমন এমন কাজ করে ফেলে, এমন এমন স্টেপ নেই ডেঞ্জারাস ডেঞ্জারাস, মনে করতেছি এটা রিস্ক, রিস্ক না নিলে তো জীবন নাই, কিন্তু ওই রিস্ক নিতে যায় এমন লেভেলের হচ্ছে স্ট্রেস হইয়া যায় যে আমি না আমার আপনজনের কোনো মানে ন্যূনতম কথাও আমার শুনতে ভাল লাগে না। ফর এক্সাম্পল, আমি যদি আমার কথা বলি, তানদের সাথে যে আমার গ্যাঞ্জাম লাগে না তা না, অবশ্যই ফ্যামিলি লাইফে গ্যাঞ্জাম লাগছে। এই যে 8 বছর ধরে আমরা একসাথে আছি দুইজন, তানজিনকে তো অবশ্যই হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া উচিত যে আমার মতো একজন মানে হাইপার্ড মানুষের সাথে ও হচ্ছে এত কাম হইতে আছে এবং এত বিচক্ষণ একটা মেয়ে। হ্যাঁ, আমার কাছে খুবই, আমি আসলে আমার লাইফে যদি একটা বড় পাওয়া থাকে সেটা হচ্ছে ফর শিওর তানজিন এবং শেজদিন। তো খুবই বিচক্ষণ, আমি যেটা বলতেছিলাম যে দেখেন, আমি দেখছি হিসাব নিকাশ করে, কিংবা আমি ভালো করে ক্যালকুলেট করে, আমাদের যতগুলা এখন পর্যন্ত অকারেন্স হয়েছে সব কিছুর পিছনে আমার ওভার ওয়ার্ক দায়ী। মানে আমি ধরেন এত ডেঞ্জারাস লেভেলে কাজকর্ম করে ধরেন বাসায় আসছি কিংবা কাজ করতেছি, এমন সময় ছোট একটা ইস্যু তৈরি হয়েছে কিংবা ছোট একটা বলছে, আমি ওটা নিতে পারতেছি না। আমি যখন থেকে এই জিনিস রিয়েলাইজ করলাম যে না, আমি ওভারওয়ার্ক করে ভাবতেছি যে আমি ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছি, আমি ফ্যামিলির জন্য করতেছি, হ্যাঁ, সেইটা থেকে যখন আমি একটা ব্যাড মোমেন্ট তৈরি করে দিচ্ছি, তখন আর ওই সাপোর্টের কিন্তু কোনো দাম থাকে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। ফর এক্সাম্পল, আপনার বাসার একটা ছোট মেয়ে, আপনি ধরেন খুবই দরিদ্র অবস্থায় আছেন, বাসার ছোট মেয়ে মেলায় যাব বইলা কান্না করতেছে, 1 মাস আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, আর আপনি মেলায় নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা ইনকাম করা শুরু করলেন কিংবা এক্সট্রা প্রেশার দিলেন, হ্যাঁ, এবং আপনি তার সাথে এই যে এক্সট্রা প্রেশার নিতে যায় তার সাথে ওই ছোট মেয়ের সাথে ধমকাধমকি করতেছে, আরে আমাকে কাজ করতে দাও, তোমার জন্য আমি হচ্ছে তোমার জন্যই তো আমি সব কিছু করতেছি, তোমার পড়াশোনার জন্য, তোমাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য আমি এক্সট্রা ইনকাম করতেছি, তারপর তুমি আমাকে ইনকাম করতে দিতেছো না, এরকম। And ব্যাপারটা হচ্ছে কি, যে ধরেন আপনি এত কথা বইলা ওকে যদি মেলায় নিয়েও যান, ওই মেলায় নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, বুঝছেন? ওই মেলা মানে ওর মেলা আগেই মরে গেছে। ওই মেলায় যায় যে আপনি হচ্ছে ভাবতেছেন যে নিয়ে গেছেন এখন বড় কিছু হবে না, কিছুই হবে না। আপনি এর থেকে যদি মেলায় না নিয়ে যেতেন, বাসার সামনে যদি কিংবা একটু দূরে যায় যদি নদীর পাড়টা ঘুরে নিয়ে আসতেন সুন্দর করে, ওইটা হচ্ছে তার জন্য একটা বেস্ট এক্সপিরিয়েন্স হইতো। আপনার যদি লাইফ ইজ বিউটিফুল মুভিটা দেখেন, লাইফ ইজ বিউটিফুল মুভিটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বাবা একটা ফ্যামিলির একটা পিকচার। হ্যাঁ হ্যাঁ, এই ফ্যামিলির একটা পিকচার, একটা বাবা একটা তার সন্তানের সাথে যে সুইট মোমেন্টসগুলা, সেগুলো আমি মানে লাস্ট লাস্ট সিন পর্যন্ত বাবাকে কিন্তু হচ্ছে ওই জার্মান বাহিনীরা ক্যাপচারও করে ফেলছে। একটা সাধারণ বাবা, কোনো এমন না যে কোনো পার্টি করে বিলংস করে, খুব সুন্দর একটা ফ্যামিলি ছিল। বাবা খুব সেন্স অফ হিউমার তার খুব ভালো, বাচ্চাকে কোনো পরিস্থিতিতে বুঝতে দেয় না যে তারা ক্রিটিক্যাল মোমেন্টে আছে। যখন জার্মান সোলজাররা সেই পিচ্চির বাবাকে নিয়ে যেতেছে মানে টানা হেঁচড়া করে, সে যখন দেখছে যে তার ছোট ছেলেটা দেখতেছে তাকে, সে সাথে সাথে স্ট্রেট হয়ে গেছে, সে আর ইয়ের মধ্যে নাই, ওই মানে তাকে, সে আর দুর্বল অবস্থায় নাই, সে স্ট্রেট হয়ে গেছে, সে লেফট রাইট করতে করতে ধরেন হাইটা যাচ্ছে। তো এই যে একটা একটা ব্যাড সিচুয়েশনে, আপনি আপনার পরিবার পরিজনকে একটা গুড মোমেন্ট মেমোরি হচ্ছে তৈরি করে দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব হইতেছে? তো এটা সম্ভব হচ্ছে যখন আপনি স্ট্রেসে থাকবেন না। আপনি যদি স্ট্রেসে থাকেন, আপনি যদি এক্সট্রা ওয়ার্ক করেন, ওভার ওয়ার্ক করেন, এটা কখনো গুড থিং না ভাই। এখন আমি এই কথাটা বলতেছি কারণ আমি প্রচুর ওভারওয়ার্ক করি, এখনো আমি যেই কথা বলতেছি এখনো ওভারওয়ার্ক করি। গতকালকের কথা যদি আমি বলি, গতকালকে আমার মনে হয়
ওয়ার্কিং আওয়ার যদি আমি ক্যালকুলেট করি, আমি বাসা থেকে বের হয়েছি 9টা 30-এ সকাল, এবং বাসাতে ফিরছি হচ্ছে রাত 9টা 30-এ। আমি সকাল 9টা 30-এ থেকে 10টার দিকে আমরা গুলশান 1-2-এর মাঝামাঝি একটা চমৎকার লেভেলের প্রতিষ্ঠান, আহ, বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ওষুধ কোম্পানির অফিসে আমাদের 3-4 ঘন্টার মিটিং ছিল। দেন অফিসে ব্যাক করলাম। অফিসে ব্যাক করে দুপুর 3টা থেকে যে কাজে বসছি, আমি একবার মনে হয় উঠছি 9টা 30-এর আগে, 1 থেকে 2বার উঠছি। 2বার উঠছি 2-3 মিনিটের জন্য। তো এই যে ধরেন দুপুর 3টা থেকে রাত 9:30 পর্যন্ত কাজ করছি, কইরা আইসা আবার বাসায় আইসা আহ, আমার শেহজিনের সাথে সময় দিছি, ওর চিকেনগুলো যে আছে ছোট 4টা ছোট মুরগির বাচ্চাকে সময় দিছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ গতকালকে মাইন্ড মানে যা চাইছি করতে তা হইছে। মানে এখন এমন যদি হইতো যে এই যে দুপুর 3টা থেকে রাত 9:30-র মধ্যে আমি যেগুলো চাইছি সেগুলো সেভাবে হয় নাই, কারেন্ট চলে গেছে, কিংবা সামহাও কোনো একটা টেকনিক্যাল ইরর হয়েছে, যার কারণে আমার কালকে একটা ডেডলাইন ছিল, ওই ডেডলাইনটা আমি মিট করতে পারি নাই। এখন এটা থেকে কি হইতো, আমি জাস্ট কালকে ভালো হয়েছে এটার কথা চিন্তা না করে আমি জাস্ট অপোজিটটা চিন্তা করি, যে এগুলো না হয়ে যদি মন মতো জিনিস না হইতো, আমি নিশ্চয়ই রাত 9:30-র দিকে বাসায় হয়তো বা, কিংবা আমি 8:30টায় বাসায় ফিরে যেতাম, কিন্তু মেজাজটা খিটখিটে থাকতো। মনে হইতো যে আহারে যেটা চাইছি সেটা হয় নাই, এবং খিটখিটে থেকে সেই দিনের সাথে সময় দিতে পারতাম না, সুইটভাবে কথা বলতে পারতাম না। এখন এই যে করতে পারতাম না, এটা আসলে কে পারতেছে না, এটা তো আমার মানে সুইচ অন অফ না যে আমার ওই সিচুয়েশন হলে এটা আমি করবো। আমার যদি নাও হইতো তারপরে যদি আমি হচ্ছে বাসায় সেই হাসি মুখে আসতে পারতাম, দেন বলা যায় যে আমার নিজের উপর কন্ট্রোল আছে। যদি আমি নিজের উপর কন্ট্রোল না থাকে, দেন আমি ধরে নিতেছি যে আমি কালকে মন মতো কাজ হয় নাই, তাই আমাকে রাগ করতে হবে। আমার আমি এখন ওভারওয়ার্ক করে ফেলছি, এই সময় কেউ একটা কিছু থ্রো করছে, আমাকে হচ্ছে বাজে বিহেভ করতে হবে। হ্যাঁ, তো এইটা যে এই ধরনের যে মাইন্ডসেট আছে, ওভারওয়ার্কও করব আবার বাজে বিহেভও করব, আবার ওভারওয়ার্ক করার পরে আমার হচ্ছে মন মতো কাজ না হইলে সেইটার জন্য আমি আবার অন্য জায়গায় রিয়েকশন দেখাবো। কিংবা ধরেন আমি যে ওভারঅল মানে কালকে একটা টাস্ক ছিল, এটা হয় নাই সাপোজ, না হওয়ার কারণে আমাদের একজন কাস্টমার কিংবা আমাদের একজন ক্লায়েন্ট কিংবা আমাদের একজন লার্নার ফোন করে ধরেন ঝাড়তেছে, ওই ফোনের ঝাড়িটা আমি নিতে পারি নাই, না নিতে পারা ধরেন হচ্ছে আমাদের টিমের উপর দিয়ে আমি চালাই দিলাম, আমি আমার ফ্যামিলি মেম্বারসদের উপর দিয়ে চালাই দিলাম, এরকম। এখন আপনি বলতে পারেন ভাই এরকম সিচুয়েশন করার কি আছে, গতকালকের একটা যদি ইভেন্ট বলি তাইলে বুঝবেন যে সিস্টেম ডেভেলপ করাটা কত গুরুত্বপূর্ণ। গতকালকে এই যে অফিস থেকে মানে মিটিং থেকে অফিসে আসার পর শুনলাম যে দেশের আরেকটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট আমাদেরকে নক করছে একটা প্রজেক্টের ব্যাপারে, কথা বলতে চায়। তো আমাদের একজন প্রিয় টিম মেম্বার বললো যে ভাই আমি তো একটা ম্যাস আপ করে ফেলছি। কি ম্যাস আপ করছি, উনি আবার পুরো ভয়েস রেকর্ডটা আমাকে শুনাইলো, যে ভাই উনি এরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইছে, কত থেকে শুরু হবে কি আসে বিষয়ে জিজ্ঞাসা করছে। আমি তো জানি না, আমি 1 লাখ টাকা বইলা ফেলছি এরকম, এবং আমার ওয়ে অফ ডেলিভারি ভালো ছিল না। উনি পার্সোনালিও আমাকে মেসেজ পাঠায় ফোনের রেকর্ডিংটা পাঠিয়ে রাখছে, প্লাস হচ্ছে পুরো ইস্যু। তা আমি জিনিসটা শুনলাম, শুনে বুঝলাম যে না আসলেই একটা ওয়ে অফ কমিউনিকেশনটা ভালো ছিল না। আমাদের একজনের কাছে প্রথমে কল আসছে, দেন সেটা কল মানে ফরওয়ার্ড করে আরেকজনের কাছে পাঠাইছে, যার কাছে পাঠাইছে সেও আবার এই কর্পোরেট ডিলগুলো দেখে না, এবং উনিও ভালো করে ডেলিভারি দেয় না, এবং এটা রিয়েলাইজ করে উনি এই কেসটা সুন্দর করে রেখে দিছে। তো আমি বললাম আচ্ছা এতবার হয়ে গেছে, এখন আমি ওনাকে ফোন করি, এটা বেটার হয়। তো আমি ওনাকে যখন 2টার দিকে ফোন করছি, ঠিক 2টায়, উনি আমি বললাম যে আমি অমুক প্রতিষ্ঠান থেকে বলছি, আমরা এরকম করি এটা। তো উনি তখন বললো যে ভাই আমি এখন ব্যস্ত আছি, আপনি আমাকে 1 ঘন্টা পরে ফোন করেন। তো আমি 1 ঘন্টা পরে আবার আমাদের সিআরএমটা ওপেন করলাম। সিআরএম ওপেন করার সাথে সাথে একটা কল আসলো, মানে আমি ওনাকে ফোন করার আগেই আরেকটা কল আসলো। কল আসার পরে আমাকে ওই লোক মানে ওই ক্লায়েন্টও হচ্ছে আরেকটা এনজিও প্রতিষ্ঠানের কর্মরত আছে, বলতেছে ভাই আপনাদেরকে তো আমি টাকা দিছি, কিন্তু এই জিনিস মানে আপনারা বলছিলেন 1 তারিখে আমি পাবো, এখনো পাই নাই। আমি বলছি ভাই এটা তো হওয়ার কথা না, আমাদের এটা তো রিলিজই হয় 5 তারিখ, যে 5 তারিখ গতকালকে আমি যে কাজটা করলাম রাত 9টা 30 পর্যন্ত সেটার কথা, যেটা তো রিলিজ হবে 5 তারিখে। বলা আছে আমাদের প্ল্যাটফর্মে যে
মে মাসের প্রথম সপ্তাহে রিলিজ হবে। তা আমাদের টিম মেম্বার থেকে তো ওইভাবেই কমিউনিকেশন করে এবং আমাদের ল্যান্ডিং পেজে রয়েছে, বলছে না আপনাদের টিম থেকে বলছে হচ্ছে 1 তারিখে রিলিজ হবে। এবং এইভাবে কি করলে হয় কিনা, আপনাদের তো ব্র্যান্ডের একটা ইমেজ আছে, আপনাদের ব্র্যান্ড তো ধূলিসাৎ হয়ে যাবে, এরকম তো মানে করা উচিত না, এত টাকা খরচ করেন এইসব এক একজন এক এক কথা বললে কীভাবে হবে। তাই আমি বলছি ভাই আমি এক্সট্রিমলি সরি, আমি এখনই হচ্ছে বলতেছি যেন আপনার সাথে প্রপারলি কমিউনিকেশন করে জিনিসটা হয়, এবং আজকে রাতেই আপনি যখন দেখবেন তখন দেখবেন যে সব কিছু যেটা আমরা প্রমিস করেছি তার আগেই জিনিসগুলো চলে আসছে। তো এনিওয়ে তার ওনারটা ফোন রেখে দেখেন, আমি কিন্তু 3টার দিকে ফোন করতে চাইছি ওই ফিনান্সিয়াল ইনস্টিটিউটের কলকে, কিন্তু ওইটা না করে আমি এই কেসটা সামহাও আমার কাছে চলে আসছে। এই যে একটা স্ট্রেস পয়েন্ট, এখানে কিন্তু সময় চলে যাচ্ছে। উনি বলছিল 3টায় ফোন করতে, আমি তখন বাজে 3টা 10, আমি আমার সাপোর্টের 2জন টিম মেম্বারকে আসলো, একজন টিম মেম্বার হচ্ছে ওই 3টার কলের জন্য আসছে, আরেকজন টিম মেম্বারকে ডাক দিলাম এই কেস হ্যান্ডেলিংয়ের জন্য। ডাক দেওয়ার পর আমি বললাম যে ভাই এটা কী হইলো, আমরা কেন এভাবে মিসকমিউনিকেশন। আর উনিরা থতমত খাইয়া গেছে, উনি বলতেছে ভাই আমি তো জানি না। আমি বলছি ভাই এই লিডটা কি আপনি উঠান নাই? পরে ইনভেস্টিগেট করে, লং স্টোরি শর্ট হচ্ছে, ইনভেস্টিগেট করে দেখলাম আমাদের সব কিন্তু রেকর্ডিংস থাকে, এটা করতেছি গত মাস থেকে। তো ওই লোকের ইনভেস্টিগেট করে দেখলাম ওই লোকের অলরেডি লিড কালেক্ট করা আছে, এবং প্রথম যে কলটা আসছিল সেই কলের রেকর্ডিংটা বের করলাম, বের করে দেখলাম যে আমাদের টিম থেকে কমিউনিকেশনই করা হয় নাই যে 1 তারিখে রিলিজ হবে, বরং যে প্রথম সপ্তাহে রিলিজ হবে এইটাই বলা আছে, বুঝতেছেন? তো এখন দেখেন, সামহাও যদি আমি ওই জায়গায় কেসটা স্টপ করে দিতাম এবং আমি একটা ধারণা রেখে দিতাম যে আমাদের টিম মেম্বার থেকে মিসকমিউনিকেশন করা হয়েছে, ঠিক আছে, এবং আমি জিনিসটা জানতাম, কিংবা আমি একটা ধারণা পোষণ করে রাখতাম যে উনি মনে হয় কাজের লোক না, মানে আমাদের যে টিম মেম্বার আছে উনি হয়তো এরকম গাফলতি করছে। তো এই যে একটা মিসকনসেপশন আমি ভিতরে রেখে দিচ্ছি ক্লিয়ার না হয়ে, এইটা উচিত না মোটেও। ইনফ্যাক্ট যদি উনি গাফলতিও করতো তারপর আমাকে এইভাবে কেস হ্যান্ডেল করা উচিত না, বরং আমাকে এম্পাওয়ার করতে হবে যে ভাই পুরো কেসটা দেখেন, আমি এইভাবে ইনভলভ না হয় আমি যদি বলতাম যে ভাই পুরো কেসটা দেখেন, আমার 3টার দিকে কল আছে, এই ভদ্রলোক হচ্ছে উনি ফোন করছে, একটু কাইন্ডলি আপনার আগের কল সব কল মিলে আমাকে একটু রিপোর্ট দিবেন যে এক্স্যাক্টলি আমরা কোথায় ভুল করছি, হ্যাঁ, এবং সেই ভুলটা আমরা কীভাবে মিটিগেট করতে পারি। জাস্ট খুব নর্মাল সেন্সে যদি আমি কথাটা বইলা, ওই 10 মিনিট এত কথা না বইলা আমি যদি 3টার দিকেই হচ্ছে ওই কলটা করে ফেলতাম, ফিনান্সিয়াল ইনস্টিটিউটের যে কলটা, তাহলে কিন্তু হইতো। তো এগুলো করতে করতে 3টা 15 বেজে গেছে, দেন হচ্ছে আমি ওনার সাথে কথা বললাম ফিনান্সিয়াল ইনস্টিটিউটে, যে ওনার সাথে প্রায় 10-15 মিনিট কথা বলার পরে বুঝলো সব কিছু হইলো, দেন হচ্ছে করে ফেললাম। এখন দেখেন, এই যে যদি একটা সিস্টেম না থাকতো, প্রিভিয়াস কলের রেকর্ডিংসগুলো যদি আমাদের কাছে না থাকতো, একটা কনফ্লিক্ট তৈরি হতো। আমাদের যে টিম মেম্বার আছে সে যতই আমাকে বোঝানোর চেষ্টা করতো যে ভাই আমি এভাবে বলি নাই, কিন্তু প্রুফ আছে কোনো কোনো কিন্তু প্রুফ নাই। এই জন্য আপনি স্ট্রেস যদি আপনি না নিতে চান, আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্স বলেন, কনফ্লিক্ট রেজলিউশনের কথা যদি বলেন, ক্রাইসিস ম্যানেজমেন্টের কথা যদি বলেন, এটা অফিস হোক বাসা হোক যে কোনো জায়গা হোক, আপনাকে যেটা করতে হবে, আপনাকে সিস্টেম বিল্ড করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে সিস্টেম বিল্ড করতে হবে। আপনি বাসা থেকে আপনার মেয়েকে স্কুলে নিয়ে যান, এই যে স্কুলে নিয়ে যাওয়ার কারণে আপনার অফিসে সামহাও লেট হইতেছে, কিংবা আপনি নিজে ড্রাইভিং করে অফিসে যান, আপনার ওয়াইফকে ড্রপ করেন, আপনার মেয়েকে স্কুলে নামাই দেন, এখন কোন একটা সার্টেন ইভেন্টে আপনি জ্যামে পড়ে গেছেন, আপনার যাইতে লেট হইতেছে, একসাথে 3টা পয়েন্টে সমস্যা হচ্ছে। তো এইসব ক্ষেত্রে করণীয় কি, যে দেখেন আমরা বেশিরভাগ মানুষ বাংলাদেশে মানে অনেকে ড্রাইভিং নিজে করতে পছন্দ করে, কিন্তু আমি না পার্সোনালি ঢাকা শহরে ড্রাইভিং করতে আমার কাছে কখনোই ভাল লাগে না। ঢাকা আমার কাছে মনে হয় যে ঢাকা শহরে ড্রাইভিংয়ের জন্য সুইটেবল না। হ্যাঁ, আপনি ড্রাইভিং করতে ভালোবাসেন, আপনি লং ড্রাইভে যান, আপনি অন্য সিটিতে যদি ড্রাইভ করেন ইটস ওকে, কিন্তু আপনি ঢাকা শহরে যদি নিজে মানে ভাবেন যে আমি ড্রাইভারের খরচ বাঁচাই ফেলবো রেখে, এটা কমপ্লিটলি আমার কাছে মনে হয় রং ধারণা। আপনি একজন ড্রাইভারকে রাখা মানে হচ্ছে আপনার দেখেন কতগুলো পয়েন্ট বাঁচতেছে, আপনাকে যে কোনো সময় আপনাকে বের হইতে হচ্ছে না। ড্রাইভার সাহেব উনি কিন্তু আপনার ওয়াইফকে যদিও আলাদা অফিস থেকে সেখানে ড্রপ করে দিবে, আপনার ওয়াইফ যাওয়ার সময় প্রয়োজনে আপনার মেয়েকে স্কুলে ড্রপ করে দিবে, আপনি আপনার মতো করে অফিসে চলে যেতে পারবেন। তো জাস্ট সিম্পলি মানে ড্রাইভারের স্যালারিটা বাঁচানোর জন্য আমরা অনেকগুলো স্ট্রেস পয়েন্ট নিজেদের কাঁধে নিয়ে নিচ্ছি, তাই না? একটা কাহিনী বলবো, এখন ধরেন আমি বলতে পারেন ভাই আমার তো গাড়িও নাই, আমার তো ড্রাইভারও দরকার পড়ে না,
কিন্তু এরকম অনেক ছোট ছোট সিচুয়েশন আছে যেখানে আপনি চাইলে কাজের অপটিমাইজেশন করতে পারেন। এইটা সকালবেলা কিংবা আপনাদের খাবার তৈরি করে দেওয়া হোক, আপনার এরকম আপনি করেনও কিন্তু, যে ধরেন আপনি ছোট ভাই বোনকে দিয়ে কিছু কাজ করায় নিচ্ছেন না, যে সামহাও যে এই কাজটা ভাই তুমি করে ফেলো কিংবা বাসা, এগুলো কিছু আমরা কইরা রাখি। কিন্তু দেখা যায় কি আমাদের মেজরিটি সময় আমরা অফিসের ওয়ার্ক, ধরেন আপনি অফিসের স্যালারি পান 15,000 টাকা, সাপোজ 15,000 টাকা পান, আপনার কাছে কাজের প্রেশার আছে কিংবা নাই, আপনি 15,000 টাকার কাজের থেকে আপনি যদি অফিসে কেউ যদি টিম মানে বস যদি নতুন টিম মেম্বার নিতে নাও চায়, আপনি আপনার 15,000 থেকে 5,000 টাকা দিয়ে একজন ইন্টার্নকে হায়ার করে ফেলেন, যে স্যার আমি আমার 15,000 থেকে 5,000 টাকা দিয়ে একজন ইন্টার্ন হায়ার করবো, সে আমার আন্ডারে থাকবে, আপনার এটা দেখার দরকার নাই, যেহেতু টিম অ্যালোকেট করতে পারছেন না, আমি আমারটা দেখবো। আপনি 5,000 টাকা দিয়ে একজন ইন্টার্ন নিয়ে কাজ করবেন, আপনি যে টাইমটা সেভ করতে পারবেন, সেই টাইম আপনাকে ওই জবের ওই যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন সেইখানে ফর শিওর উইদিন নেক্সট 6 মান্থস আপনাকে 35-50 হাজার টাকার জবে নিয়ে নেবে। কেন নিবে? কারণ আপনি টাইমটাকে অ্যাক্সেলারেট করতে পারতেছেন। আপনি যে আপনার যে স্ট্রেস পয়েন্ট আছে সেটা হওয়ার আগে আপনি কাজটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারতেছেন, তাই না? তো এই যে এই ধরনের চিন্তা ভাবনাকে আমি বলি যে এগুলো রিচ মাইন্ডসেট। রিচ রিচ হওয়া মানে যে আপনাকে টাকা পয়সা দিয়ে রিচ হইতে হবে, নট নেসেসারি। আপনাকে মাইন্ডসেটে রিচ হইতে হবে। আপনাকে এমনভাবে রিচ হইতে হবে যে না আপনি কাজের অপটিমাইজেশন করতে পারেন, আপনি মানুষ চালাতে পারেন, লিডারশিপ গুণ আছে আপনার ভিতরে, এগুলো। আর আমি এত সুন্দর সুন্দর করে কথা বলতেছি, আপনি ভাবতে পারেন ভাই মনে হয় অনেক ভালো করে টিম চালায় অনেক, না ভাই, আমি প্রচুর লেভেলের ওভারওয়ার্ক করি এবং আমি জানি বুঝি যে এটা কতটা খারাপ আমার নিজের শরীরের জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, আমার টিম মেম্বারের জন্য, আমার প্রতিষ্ঠানের 2টা প্রতিষ্ঠান কিংবা 3টা প্রতিষ্ঠানের জন্য। এগুলো কখনোই করা উচিত না। একজন ভালো লিডার, ভালো উদ্যোক্তা, একজন ভালো বাবা, একজন ভালো হাজব্যান্ড, একজন ভালো ভাই, যেটাই বলেন না কেন, সে কখনোই ওভার ওয়ার্ক করবে না, সে কখনোই স্ট্রেসের ভিতরে পড়বে না। ঠিক আছে? তো আজকে অনেক কথা অ্যাব্রাপ্টলি বললাম, কিন্তু আমার ধারণা যদি কেউ অ্যাটেন্টিভলি শুনেন, আহ, আমার মনে হয় অ্যাটলিস্ট কিছু হইলেও পয়েন্ট নিয়ে যেতে পারবেন। যারা আপনারা ইয়াঙ্গার আছেন, যদি ইয়াঙ্গার কেউ শুনে থাকেন, লাইফে এমনভাবে আগান যে কাজের জন্য যেন ফ্যামিলিতে কখনো ইমপ্যাক্ট না পড়ে। কাজ কাজের জায়গায় থাকবে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে ডেলিগেশন সেই সব, সেইগুলোকে এনশিওর করতে হবে, এবং স্ট্রেস ম্যানেজমেন্ট মাস্ট হচ্ছে, মানে কন্ট্রোলে রাখতে হবে। দেন দেখবেন আপনার গ্রোথ মাস্ট আসবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, এবং ডোমেস্টিক ভায়োলেন্সকে নো নো। ঠিক আছে? আমাদের সেই দিনের কথা হচ্ছে নো নো। তো ডোমেস্টিক ভায়োলেন্স নো নো, ফ্যামিলি মেম্বার্স হোক, পরিবার পরিজন হোক, কখনোই করবেন না। ঠিক আছে? আর ছোট যদি বেবি থাকে তাদের কথা চিন্তা করে হলেও খুব সুন্দর একটা মোমেন্ট কাটাবেন। জোর করে থাকবেন না, কিন্তু সুন্দর মোমেন্ট কাটাবেন যতটুকুই কাটাবেন। আসসালামু আলাইকুম।